হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, সবাইকে অগ্রিম খ্রিস্টমাসের প্রীতি ও শুভেচ্ছা এবং নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা রইল। আমরা যে নতুন সপ্তাহটাতে এসেছি, এতে একদিন ছুটি আছে, কাল বাদে পরশুদিন বড়দিনের ছুটি। ফ্রেন্ডস, আজকে যদি দেখা যায় নিফটি 22,753, 166 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। অ্যাজ এক্সপেক্টেড গ্যাপ আপই খুলেছিল এবং মাঝে সেলিং এসছিল, বাট ফাইনালি 166 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। অন্যদিকে ব্যাংক নিফটি 51,318, 558 পয়েন্টের ক্লোজিং মানে প্লাসে ক্লোজিং দিয়েছে। ডিআইআই 2228 কোটি টাকা আজকে মার্কেটে নেট ইনভেস্ট করেছে, আর এফআইআই কেবলমাত্র 169 কোটি টাকা বিক্রি করেছে। ফ্রেন্ডস, আগামী 6-7টা ট্রেডিং সেশন মার্কেটে কিন্তু বিয়াররা উইক থাকবে, কারণ এফআইআই কাল থেকে আজকে তাদের ভলিউম অনেক কমে গেছে, কালকে আরো কমে যাবে এবং এরপরে ধরুন 26, 27, তারপরে ধরুন 28, 29 ছুটি, 1, 2, 3 এই সমস্ত দিনগুলোতে তাদের ভলিউম কম থাকবে। তাহলে মার্কেটে মেনলি বিক্রেতা কারা ছিল? F2। সেই নজরে F2 যেহেতু বিক্রি করবে না, মার্কেট এই কয়েকটা দিন উপরে একটু যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে, কারণ সেলাররা একটু মানে কিছু সময়ের জন্য কিন্তু একটু উইক বনে যাবে। ফ্রেন্ডস, আজকে আমরা অন্যভাবে একটা নিফটিকে অ্যানালাইসিস করে, কারণ কি দেখুন, আপনাদের কাছে সমস্ত রকমের তথ্য থাকাটা অত্যন্ত জরুরি। ফ্রেন্ডস, আমরা নিফটির ইয়ারলি ক্যান্ডেল নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করব। আমরা যদি দেখুন, এটা হচ্ছে নিফটির প্রতি বছরের ক্যান্ডেল, এটা হচ্ছে 2024-এর ক্যান্ডেল, এটা হচ্ছে 23-এর ক্যান্ডেল। এবার যদি আপনি দেখেন এই পার্টিকুলার পিরিয়ডটাতে 2007 থেকে আপ টু 2013 নিফটি কিন্তু বিকজ অফ ভেরিয়াস ওয়ার্ল্ড ক্রাইসিস মিনস লেমন ব্রাদার কোলাপস, তাছাড়াও সপ্তম কম্পিউটার রিলেটেড ক্রাইসিস বা অর্থনীতির বিভিন্ন রকমের মানে অর্থনীতির ব্যাকবোন নষ্ট হয়ে গেছিল, তাই 6-7 বছর সেখানে কিন্তু একটা কনসলিডেশন করেছিল। কিন্তু ওভারঅল যদি দেখা যায়, আপনি যদি দেখেন এই ক্যান্ডেলের লো, আচ্ছা এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো এর তুলনায় এর আগের ক্যান্ডেলেও যদি দেখেন তার লো নিচে, আমি যদি মানে অন্যভাবে বলি যে এটা হচ্ছে করোনার পিরিয়ডের ক্যান্ডেল। করোনার পিরিয়ডের ক্যান্ডেলটাকে যদি বাদ দিয়ে দিই, ধরুন এই ক্যান্ডেলের লো এবং হাই তুলনায় পরের ক্যান্ডেলের লো এবং হাই আরো উপরে, এবং লো কিন্তু নিচে ব্রেক করেনি, তারপরে লো এবং হাই, তারপরের বছর 19-এ লো তুলনায় হাই উপরে। করোনা ইয়ারে কোনো না কোনো এক কারণে ধরুন সে মাল্টি ইয়ার লো ভাঙলো, তারপরের বছর সে কিন্তু প্রিভিয়াস ইয়ারের লো ভাঙেনি। যদি দেখি 22-এ সে 21-এর লো ভাঙেনি, যদি দেখি 23-এ সে 22-এর লো ভাঙেনি। নাও আমরা 24-এ এসছি, 24-এর লো কত? 21,137। ক্লিয়ার? 21-এর হাই কত? 26,277। নাও ইন অল দ্য প্রবাবিলিটি 80% ক্ষেত্রে দেখা গেছে যে নিফটি তার প্রিভিয়াস ইয়ারের লো খুব কম ভাঙে। সো 2025-এ যদি আমি ভাবি, সেইভাবে যদি দেখতে হয়, তাহলে নিফটি 21,137-এর যে লো, সেটাকে ভাঙার সম্ভাবনা অত্যন্ত কম। বোঝাতে পারলাম? আপনাকে দেখুন, কোনো না কোনো প্রবাবিলিটিতে তো আপনার লজিককে ফেলতে হবে।
তো সেই নিরিখে 21,137-এর যে কি বলে লো, 2024-এর যে লো, এটা কিন্তু অত্যন্ত স্ট্রং একটা সাপোর্ট হিসাবে আমরা ভাবতে পারি। আজকের দিনে আমরা কোথায় আছি, বা নিফটি আমাদের এবারে রিসেন্ট লো কততে ছিল, প্রায় 23,200-র কাছাকাছি ধরুন। তাহলে আমরা প্রেডিক্ট করছি মার্কেট আরো নিচে যেতে পারে, এও প্রেডিক্ট করছি ধরুন 22,200-400 এই সমস্ত জায়গায় আসতে পারে, মিনস এখান থেকে 1200-1300 পয়েন্ট। সুতরাং আপাতত আপনাকে এইটুকু জিনিস বিশ্বাস করলে তেমন কোনো অসুবিধা নেই যে নিফটি বর্তমান পজিশন থেকে ধরুন আরো 4 থেকে 5% পড়লে মোটামুটি নিফটি তার একটা স্টেবল জায়গাতে পৌঁছে যাওয়া উচিত। দেখুন কি হঠাৎ করে কি আহামরি কি ঘটে যাবে সেগুলো কিন্তু তার জন্য কিন্তু মানে ডিফারেন্ট ইস্যু, বাট এমনি নর্মাল সিনারিওতে যেখানে কোনো তেমন কোনো বড় ক্যালামিটিস নেই, বড় ক্রাইসিস নেই, সেই পরিস্থিতিতে আমরা এই অ্যানালিসিসটা করতে পারি। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, তাহলে নিফটি ইয়ারলি ক্যান্ডেল দেখে আমরা এ করলাম। নাও আমরা কি বলছি, আমরা বলছি যে বিশেষ করে রেট সেনসিটিভ সেক্টর হচ্ছে সফটওয়্যার সেক্টর। সফটওয়্যার সেক্টর যখন রেট কাট হয়, সফটওয়্যার সেক্টরের র্যালি সাধারণত শুরু হয়। তাহলে গত 3-4 বছর ধরে সফটওয়্যার সেক্টরের তেমন ভাবে আমরা র্যালি দেখতে পাইনি। কিভাবে বুঝবো? এবার আমি যাচ্ছি একই লজিকে নিফটি আইটিতে। নিফটি আইটিতে যদি যাই তাহলে আমরা কি দেখব, আমি কি বলছি, নিফটি আইটি রেট সেনসিটিভ। নাও সি 2021-এর যে হাই 22 ভাঙতে পারেনি, 23 ভাঙতে পারেনি অর্থাৎ, এবং এই 24-এর এন্ডের দিকে এসে কিন্তু সেই হাইকে কিন্তু ভাঙতে শুরু করেছে। মিনস আমরা এটা আশা করতে পারি যে যেভাবে 2024-এ এসে সে তার হাই ভেঙে উপরের দিকে গেছে, তাহলে 2025 সালটা আইটি ইন্ডেক্সের সাল হওয়াটা খুব স্বাভাবিক। কারণ এক্ষেত্রে বড় বড় ব্যাংক, যেমন ধরুন গত 2-3 বছরে আমেরিকার বহু ব্যাংক কিন্তু কি হয়েছে, মানে তারা ব্যাংকরপ্ট হয়ে গেছে, গভর্নমেন্ট তাদেরকে হেল্প করেছে, অন্য কেউ তাদেরকে অ্যাকোয়ার করেছে। এবারে কি হবে, যখন রেট কমে যাবে তাহলে ব্যাংকের অটোমেটিক্যালি রোজগার বাড়বে। তারা যে সমস্ত ডিলগুলো করবে সফটওয়্যার, কারণ কি ব্যাংকের মেইনলি তো ডাটাবেস রিলেটেড, সফটওয়্যার রিলেটেড সমস্ত কিছু, বেশিরভাগ এক্সপেন্ডিচারটাই ওখানটাতে। সুতরাং আরো বড় বড় ডিল হবে, বা ডিলের মধ্যে আইটি কোম্পানিগুলোর মার্জিন অনেক বেশি হবে। এমতো অবস্থায় এবারে যে আমাদের টার্গেট আগামী 25-এর জন্য আইটি ইন্ডেক্সের, সেই টার্গেটটা যদি আমি অতি আশাপ্রদ হই, ফার্স্ট লজিক হচ্ছে যদি আমি দেখি 2020-র যে লো সেটা কোথায় ছিল, 11,000-এর কাছাকাছি, 10,991, সেক্ষেত্রে আমি বলছি 11,000। এবং 2021-এর যদি হাই দেখি সেটা হচ্ছে কোথায়, 38,700। মিনস এ গ্যাপ অফ কত, মানে ধরুন 39,000 থেকে যদি 11,000 বাদ দিয়ে দেয় 28,000 পয়েন্ট। তেমনি ভাবে এই যে র্যালিটা শুরু হয়েছে এই 26,000 থেকে, ঠিক আছে, বা আপনি যদি বলেন এই যে এই জায়গা থেকে এই যে গ্যাপটা, এই একইভাবে মানে 39,000 থেকে একটা 28,000 পয়েন্টের একটা র্যালি সাধারণত দেখা যায়। মিনস এই যে লেগটা, এই যে একটা লেগ, যদি এটাকে আমি একটা লেগ যদি ধরি, তাহলে সেক্ষেত্রে তার এই যে পরবর্তী লেগটা ওই রকম জায়গায় যাওয়ার ব্যাপার আছে। সেক্ষেত্রে দেখা যাবে নিফটি আইটি ইন্ডেক্স প্রায় আনুমানিক 60,000-এর কাছ থেকে এই লজিকে আসছে। এবারে যদি আমরা ওইটাকে
ফিবোনাকি রিট্রেসমেন্টে যদি আমরা ফেলার চেষ্টা করি, তাহলে ফিবোনাকি রিট্রেসমেন্ট কি বলছে? ফিবোনাকি রিট্রেসমেন্টের যদি লো, এই যে এই ক্যান্ডেলগুলো লোতে যদি আসি, সেক্ষেত্রে দেখাচ্ছে যে ফিবোনাকি রিট্রেসমেন্ট ফার্স্ট যে জায়গাটাতে আসার চেষ্টা করছে সেটা হচ্ছে 47,112। সেটা কিন্তু আর বেশি দূরে নেই, খুব তাড়াতাড়ি চলে আসবে। নেক্সট যে টার্গেট 60,000, খুব ভালো যদি র্যালি হয় দেন ইট মে গো আপ টু 74,000। ফ্রেন্ডস, আপনারা মার্কেটে অ্যাটলিস্ট এইটুকু উপলব্ধি হয়েছে, যখন কোনো শেয়ারে সিনারিও সেইভাবে তৈরি হচ্ছে, মার্কেট কিন্তু বুল রান মানে তারা অ্যাবনর্মাল ভ্যালুয়েশনে শেয়ারকে উপরে নিয়ে যাবে, আবার বিয়ার রানে ঠিক তার অপোজিটটাই। সুতরাং 47,000টা কোনো টার্গেটই না। যদি আমি অত্যন্ত অপটিমিস্টিক টার্গেট রাখি, 60,000 উইল বি দ্য নিফটি আইটি ইন্ডেক্সের টার্গেট। ক্লিয়ার? এবং আরো যদি ভালো কিছু তেমন কোনো পরিবেশ তৈরি হয়, দেন দ্যাট অন দ্যাট সিনারিও 73,000 ইজ নট ফার বিহাইন্ড। এবারে যদি আমাদের সবচেয়ে আইটি সেক্টরের পছন্দের শেয়ার ইনফোসিসকে যদি আমরা ধরি, এবং ইনফোসিসে যদি আমি এই লজিকটা আনার চেষ্টা করি, দেন ইনফোসিসের যে প্রবাবিল টার্গেট গুলো আসে সেটা কোথায় আসছে দেখাবো। সেটা কোথায় আসছে? ফার্স্ট টার্গেট যেটা আসছে 21,34 টাকা। নেক্সট টার্গেট আসছে 2758 টাকা। ক্লিয়ার? এই অবধি। অতএব আপনারা অ্যাকর্ডিংলি প্ল্যান করে কিন্তু মার্কেটে এই নয় যে 2% 3% আপ হয়ে গেছে, 15% আপ হয়ে গেছে, এক্সিট করে গেলাম। যে কোনো সফটওয়্যার সেক্টরে কিন্তু, মানে যে কোনো সফটওয়্যার শেয়ারে যেগুলোতেই আপনারা পজিশন নিয়েছেন, সে এলটিআইএম হোক, এলটিটিএস হোক, প্রত্যেকটাতে টার্গেটকে ফিক্স করুন এবং সেই অনুযায়ী ওয়েট করার চেষ্টা করুন। এবং যারা ওয়েট করে, যারা পেশেন্স দেখায়, মার্কেট কিন্তু তাদেরকে সবসময়ের জন্য রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।